আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলার, আপনাদের সঙ্গে আমি রয়েছি পায়েল। জেলার কোথায় কি ঘটছে দেখাবো জেলার সদরে। আর আজকে শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং সেখানে গিয়ে তিনি প্রতিশ্রুতি দিলেন সংকল্পপত্রে যা যা বলা হয়েছে তা নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ করা হবে। এবং এরই পাশাপাশি তিনি আশ্বাস দিলেন উত্তরবঙ্গের উন্নয়ন খতিয়ে দেখতে তিনি প্রত্যেক মাসে উত্তরবঙ্গে আসবেন। এবং এরই পাশাপাশি তিনি আরও যেটা বললেন, পাহাড়কে ঢেলে সাজানো হবে এবং পাহাড়ের উন্নয়নের জন্য পাহাড়বাসীর কাছেই তিনি পরামর্শ চাইলেন। এবং এরই পাশাপাশি আজকে তিনি উত্তরকন্যাতে প্রশাসনিক বৈঠকও করেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবারের জন্য উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং মুখ্যমন্ত্রীর যে প্রশাসনিক বৈঠক, সেই বৈঠকের আগেই কিন্তু তিনি দলীয় কর্মসূচিতে যোগ দিলেন। শিলিগুড়ির যে পার্টি অফিস রয়েছে, সেই পার্টি অফিসে উপস্থিত বিধায়ক এবং সাংসদরা এবং কর্মী সমর্থকরা তাকে সম্বর্ধনা জানালেন। প্রত্যেক মাসে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভা সরকার উত্তরবঙ্গের কাছে পৌঁছে যাবে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী প্রত্যেক সপ্তাহে পুরো একদিন উত্তরকন্যাতে অফিস করবে। पहाड़ में GTA में जो धांधली हुआ, उसको इन्वेस्टिगेशन के द्वारा सब चोर को शिकंजा कसने का काम हम करेंगे। আমরা মে এবং জুন মাসে যে যে প্রস্তাব রাজ্য সরকারকে দিতে চান, সেই প্রস্তাব নথিভুক্ত করে রাখুন। আগামী জুলাই মাসে আমি যখন 2 দিনের বা 3 দিনের প্রবাসে আসব, তখন লিখিতভাবে ওই প্রস্তাবগুলো তুলে ধরবেন। যেগুলো সরকারের করা উচিত সেটা ডু ইট নাও ভিত্তিতে আমি আপনাদের কাজ করব। ক্যামেরায় রোহিত গণের সঙ্গে অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, শিলিগুড়ি। ফলতার জাহাঙ্গীর খানের পরে বেপাত্তা বাসন্তীর রাজাগাজী। এই রাজাগাজী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত ছিলেন, আর তার ধমক চমক দাদাগিরি এলাকাতে জারি ছিল। শুধুমাত্র স্থানীয় বাসিন্দারা নয়, দলের নেতা কর্মীরাও তার অত্যাচারে অতিষ্ঠ ছিলেন। এবার তার বিরুদ্ধে মুখ খুললেন পঞ্চায়েত সমিতি, তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়াঙ্কা মণ্ডল। আমি এখন দাঁড়িয়ে রয়েছি বাসন্তী পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ অফিসের সামনে। ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য। বাসন্তী পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন স্থায়ী সমিতির যে কর্মাধ্যক্ষ এলাই গাজী অর্থাৎ রাজা গাজী, যিনি বাসন্তীর একসময় দাপুটের তৃণমূল নেতা। রাজ্যে পালাবদলের পর রাজ্যে ক্ষমতা এসেছে বিজেপি, আর বিজেপি ক্ষমতা আসার পর একেবারে উদাহ হয়ে গেলেন এই তৃণমূল নেতা রাজা গাজী। এবং যার যে কার্যকারী যে পূর্তের কর্মাধ্যক্ষ যিনি রয়েছেন, যে রাজা গাজী, সেই রাজা গাজীদের অফিস, সেই অফিসের সামনে আমি রয়েছি। এবং যে কর্মাধ্যক্ষ জনপ্রতিনিধির যে দপ্তর, সেই দপ্তরের সামনে, কিন্তু দপ্তর রয়েছে তালা বন্ধ অবস্থায়। বাসন্তী বলাকে সবাই জানে, উনি একজন প্রভাবশালী ব্যক্তি। মাথার উপরে আমাদের অবশ্যই যে বন্দ্যোপাধ্যায় ছিলেন, উনিও অবশ্যই ওনার অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় দেখাতেন। আমি এর আগে আমার দলকে আমি জানিয়েছিলাম লিখিতভাবে এবং মৌখিকভাবে আমি জানিয়েছিলাম, কিন্তু দল আমার কোনো পদক্ষেপ নেই। তৃণমূল নেতা যিনি এই কর্মাধ্যক্ষ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজাগাজী প্রভাব খাটিয়ে গণতন্ত্রকে হত্যা করে, ভোট লুট করে পঞ্চায়েতি ব্যবস্থায় আজকের পূর্তের কর্মাধ্যক্ষ হয়েছে, তা গণতন্ত্রের জন্য লজ্জা। দক্ষিণ 24 পরগনা জেলার বাসন্তী থেকে রঞ্জিত সর্দার, রিপাবলিক বাংলা। সোনারপুর থেকে গ্রেপ্তার করা হলো সবিতা রায় এবং মিঠু সর্দারকে। কারণটা কি? কারণ ইডি যখন সন্দেশখালীতে তল্লাশিতে যায়, সেই সময় তাদের উপরে হামলা করা হয়েছিল, আর এই হামলার ঘটনার সঙ্গে জড়িত ছিল শেখ শাহজাহান ঘনিষ্ঠ এই 2 তৃণমূল নেত্রী, এবং এদেরকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।
ইডির উপর হামলার ঘটনায় এবার সন্দেশখালীর দাপুটে 2 তৃণমূল নেত্রীকে গ্রেপ্তার করল নেজার থানার পুলিশ। 2023 সালে 5ই জানুয়ারি সন্দেশখালী সরবেরিয়া এলাকায় শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতি তদন্ত করতে যায় ইডির 5 সদস্যের একটি দল। সেই সময় ইডির আধিকারিকদের উপর হামলা চালায় এই শেখ শাহজাহানের বেশ কিছু অনুগামীরা। সেই ঘটনার পরে এই সন্দেশখালী এলাকার বেশ কিছু শেখ শাহজাহানপন্থী তৃণমূল নেতাদের নাম জড়িয়ে পড়ে। সেই ইডির উপর হামলার ঘটনায় নাম জড়িয়ে ছিল বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার সভানেত্রী তথা সন্দেশখালী পঞ্চায়েত সমিতির সভানেত্রী সবিতা রায় ও সন্দেশখালী 1 নম্বর ব্লক তৃণমূলের সভানেত্রী মিঠু সর্দারের নাম জড়িয়ে যায়। বিধানসভা নির্বাচনের যে ফল প্রকাশের পর তৃণমূল হেরে যাওয়ার পর তারা কিন্তু দক্ষিণ 24 পরগনার সোনারপুরে একটি বাড়িতে তারা লুকিয়েছিল। নেজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে এই তৃণমূল নেত্রী সবিতা রায় এবং মিঠু সর্দারকে গ্রেপ্তার করে। বিজেপি সরকার দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, যার ফলে সেই সময় যারা ইডির উপর আক্রমণ করেছিল তাদেরকে সব অ্যারেস্ট করা হয়েছে। তবে এই ঘটনায় এখনো বেশ কয়েকজন শেখ শাহজাহানপন্থী তৃণমূলের কর্মীরা কিন্তু পলাতক রয়েছে। তাদের খোঁজেও কিন্তু তল্লাশি শুরু করেছে নেজার থানার পুলিশ। সন্দেশখালী থেকে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। বীরভূমের সদাইপুরের গুমসীমায় এক জমিদারি দেখাই আপনাদের। কোনো জমিদারের জমিদারি নয়, তৃণমূলের জমিদারি দেখাবো আপনাদের। কি নেই এই তৃণমূল নেতার? ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে, বাজার রয়েছে, এমনকি অত্যাধুনিক স্টেডিয়ামও রয়েছে। একদম পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মহিম শেখ, তার বিরুদ্ধে যেটা অভিযোগ, বালি পাচার করে, কয়লা পাচার করে, দুর্নীতি করে বিপুল সম্পত্তির মালিক হয়েছে এই তৃণমূল নেতা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার তৃণমূল নেতা। এমজিআর স্পোর্টস একাডেমি একদম প্রত্যন্ত গ্রাম গুমসীমা, সেখানেই রয়েছে এইরকম স্টেডিয়াম, এরকম ঝাঁচকচকে স্টেডিয়াম, অত্যাধুনিক সুবিধা এবং এই সমস্ত কিছু যার উদ্যোগে, সে হচ্ছে শেখ মঈন, তৃণমূল কংগ্রেস নেতা, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। পাশেই এমজিআর ইংলিশ মিডিয়াম পাবলিক স্কুল, যেটা সিবিএসসি বেস্ট বলে লেখা রয়েছে, এবং একটি এমজিআর বাজারও রয়েছে। এত সোর্স অফ ফান্ড আসছে কোথায় থেকে? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। ও বিজেপির দাবি যে তৃণমূল কংগ্রেসের আমলেই কিন্তু মহিমের ফুলে ফেপে ওঠা এবং এর মধ্যে বালি, কয়লা, টাকা জড়িত রয়েছে বলে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। কে মহিম শেখ? বিগত সরকারের আমলে বিভিন্নভাবে তিনি কয়লা কারবারের সাথে যুক্ত। জনতা জনার্দনের আশীর্বাদে সরকার এসেছে, তো এই ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত হবে এবং সত্য ঘটনা উদ্ঘাটিত হবে। মহিম অবশ্য সমস্ত অস্বীকার করছে। তার দাবি 1996 সাল থেকে তো এই প্রজেক্টের উপরে কাজ করছি, মানে এই মাঠটার উপরে। মাঠ যে হয়েছে, বিভিন্ন সংস্থা এখানে খেলা দেয়, সেখান থেকে একটা মোটামুটি সেখান থেকে একটা আয় আসে। তৃণমূল নেতা আমি কোনোদিন ছিলামও না। আমাকে অ্যাকচুয়ালি প্রতিনিধি হিসেবে আমি প্রতিনিধিত্ব করেছিলাম, কিন্তু আমি সেইভাবে কোনোদিন পার্টি মানে রাজনীতি বুঝি না, পার্টি করিও না। প্রশ্ন কোথাও থেকেই যাচ্ছে যে এই সোর্স অফ ফান্ড কোথায় থেকে এলো? এত বড় বড় স্টেডিয়াম, স্কুল, বাজার তৈরি করতে পারলেন শেখ মঈন। বীরভূম থেকে ভিডিও জার্নালিস্ট কার্তিকের সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা। ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী একসময় ছিলেন ময়নার দাপুটে তৃণমূল নেতা। তবে গদি উল্টাতেই তিনি পদত্যাগ করলেন। শুধু পদত্যাগ নয়, বিজেপিকে দরাজ সার্টিফিকেটও দিলেন। মুখ্যমন্ত্রীর পাশে থাকার বার্তা দিয়ে দল ছাড়লেন। 26-এর বিধানসভা ভোটের পরেই একের পর এক তৃণমূল নেতা তাদের দল থেকে ইস্তফা দিচ্ছেন এবং বিভিন্ন জায়গায় তার দপ্তর থেকে তিনি পদত্যাগ করছেন। এদিন পূর্ব মেদিনীপুর জেলার ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী তিনি তার পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে ইস্তফা দেন। ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী তিনি কিন্তু বলেন যে যেহেতু বিজেপিকে মানুষ ভোট দিয়েছে এবং মানুষ তাদের উন্নয়ন থেকে মুক্তি দিয়েছে, তাই সেই দল থেকে তিনি ইস্তফা দিচ্ছেন এবং যাবতীয় কাজকর্ম থেকে তিনি পদত্যাগ করছেন বলে এমনটাই তিনি লিখিতভাবে জানিয়েছেন। এটা আজকে মানে নৈতিকভাবে পরাজয় বলে মনে করছি। কারণ কি, মানুষ আমাদেরকে
ভোট দেয়নি। আমরা এত কাজকর্ম করার পরেও মানুষ হয়তো ভালো চোখে দেখেনি। নিজের মনের দিক দিয়ে আমি ভেবেছি যে এটা ঠিক নয়, তবে কোনোভাবে প্রেসার বা কোনোভাবে কিছু নেই। কিছুদিন আগে সেই শাহজাহান আলীর বিরুদ্ধে মানুষকে ভয় দেখানো, ভোট লুটের অভিযোগ ছিল। সব মিলিয়ে এই 26-এর পট পরিবর্তনের পরেই একের পর এক তৃণমূল নেতা পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় তাদের দলীয় পদ থেকে তারা ইস্তফা দিচ্ছেন। উনি তো বিচক্ষণ লোক, উনি দীর্ঘদিন কংগ্রেস, সিপিএম, তৃণমূল সমস্ত জায়গা থেকে লুটে পুটে খেয়েছেন। এখন উনি বুঝতে পারছেন যে বিজেপি যেহেতু ক্ষমতা এসছে, উনি পরাজয়ের দায় স্বীকার করে যে পদত্যাগ করেছেন, ওনাকে একটা ধন্যবাদ। তবে দেখার বিষয় পরবর্তীকালে কি পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাই কিন্তু সময় বলবে। পূর্ব মেদিনীপুর থেকে বিষ্ণুত পণ্ডা, রিপাবলিক বাংলা। পাণ্ডবেশ্বরে হারতে বিজেপিকে দোষারোপ করেছিলেন নরেন চক্রবর্তী, কিন্তু তার ছায়াসঙ্গী সেই অভিযোগ একদম আত্মসাৎ করে দিলেন, অস্বীকার করলেন। তিনি বললেন গণনা কেন্দ্রে তিনি উপস্থিত ছিলেন, 12 রাউন্ড পর্যন্ত গণনার সময় তিনি দেখেছেন কোনো কারচুপি হয়নি, গণনা সঠিক হয়েছে। অর্থাৎ এই যে হারের পর একের পর এক অভিযোগ করছেন তৃণমূলের নেতা বিধায়করা, আর তাদের সেই অভিযোগকে একদম ধূলিসাৎ করে দিচ্ছে তৃণমূলের নেতারাই। তৃণমূলের কার্যত মুষল পর্ব চলছে, কেউ কাউকে আর মানছে না। পশ্চিম বর্ধমান তৃণমূলের জেলা সভাপতি, পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক, এবারেও যিনি তৃণমূলের প্রার্থী হয়েছিলেন পাণ্ডবেশ্বর থেকে, তিনি এবারে ভোটে হেরে যান বিজেপির জিতেন্দ্র তেওয়ারির কাছে। বেরোবার সময় তিনি বলেন তাকে জোর করে হারানো হয়েছে, তার এজেন্টদের মারধর করে বার করে দেওয়া হয়েছে। কিন্তু গতকাল সমাজ মাধ্যমে তিনি একটা তার বক্তব্য রাখেন এবং তিনি বলেন যে পাণ্ডবেশ্বরের মানুষের কাছে জানানো দরকার তিনি কি কারণে হেরেছে, তাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। আপনারা ভোট দিয়েছিলেন, কিন্তু আমরা পারিনি শেষ পর্যন্ত কাউন্টিং করতে। 6 রাউন্ড থেকে আমাদের যারা কাউন্টিং এজেন্ট ছিলেন তাদের উপর অত্যাচার শুরু হয়, তাদেরকে হলের ভেতর মারধর করা হয়, তাও তারা টিকে ছিলেন। 9ম রাউন্ডে আমরা প্রায় 950 ভোটে এগিয়েছিলাম, তারপরে ব্যাপক অত্যাচার শুরু হয়ে ভেতরে। এর বিরোধিতা কারা করছেন? এই বিরোধিতা করছেন একসময় নরেনবাবুর ছায়া সঙ্গী তৃণমূল ব্লক সভাপতি কিরিটি মুখার্জি। কাউন্টিং এ আমরা ছিলাম লাস্ট রাউন্ড অবধি, কাউন্টিং এ কোনো দুর্নীতি হয়নি। আমরা যা দেখেছি লাস্ট অবধি ইভিএম আমরা গুনেছি, আমরা ইভিএম লাস্ট অবধি যে রেজাল্ট এসছে তারপর 12 রাউন্ড শেষে আমরা বেরিয়ে গেছি। আমি ওনাকে বলতে চাই যে মানুষের রায় আপনাকে মেনে নিতে হবে। অন্যদিকে আরেকজন জেলার হেভিওয়েট নেতা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, প্রাক্তন ব্লক সভাপতি লাউদোয়ার সুজিত মুখার্জি বলছেন যে এই হারের জন্য নরেনবাবু নিজে দায়ী। সেখানে কেন্দ্রীয় বাহিনী ছিল, রাজ্য পুলিশ ছিল। আমি পরিষ্কার ভাষায় বলতে পারি কোনো কারচুপি হয়নি। আজকের দিনে দাঁড়িয়ে নরেন্দ্র চক্রবর্তী হেরে যাওয়ার পর এটা মানুষকে ভুল বোঝাচ্ছে। আপনার অপকর্মের জন্য আজকে মানুষ জবাব দিয়েছে, সেই প্রতিদান আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় বলে এইটা মানুষকে বিভ্রান্ত করবেন না। তিনি সমাজ মাধ্যমে এই কথা বলার পরই কিন্তু দলের তরফ থেকেই চরম বিরোধিতার মুখে পড়তে হচ্ছে তৃণমূল জেলা সভাপতি, পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন চক্রবর্তীকে। ক্যামেরায় রামকৃষ্ণর সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, দুর্গাপুর। 2026 সালে নতুন সরকার আসতেই এ রাজ্যে একের পর এক নির্দেশিকা দেওয়া হয়েছে যে সমস্ত বেআইনি টোল বন্ধ করতে হবে। আর এর জেরে দুবরাজপুরের একটি গুরুত্বপূর্ণ ফেরিঘাট, সেখানে বলা যেতে পারে একদম আক্রমণ নেমে আসলো। তার কারণ হচ্ছে যে সংস্থাটি বরাত পেয়েছিল তারা ফেরিঘাটে যাওয়ার 100 মিটার রাস্তা ভেঙে দিল। তার কারণ হচ্ছে নির্দেশিকা, বেআইনি টোল বন্ধ করতে হবে। টোল আদায় বন্ধ, আর তারই জেরে ফেরিঘাট ভেঙে দেওয়ার অভিযোগ উঠল টোল আদায়কারীদের বিরুদ্ধে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে দুবরাজপুর বিধানসভার লোবা পঞ্চায়েত এলাকায়। স্থানীয়দের দাবি যে অজয় নদ এবং হিংলো নদের মাঝখানে সংযোগস্থলে অস্থায়ী ফেরিঘাট তৈরি করা হয়েছিল, সেই ফেরিঘাটটিকে ভেঙে ফেলা হয়েছে। নিয়ে ওইখানে বলছে ব্রিজ ভাঙা নিয়ে, ওই জন্য আমাদেরকে হেঁটেই নদীটা পের হতে হলো।
জলে নেমেই আমাদেরকে যেতে হবে, আবার নদীটা পেরোতে হবে। হ্যাঁ, বাচ্চা নিয়ে কষ্ট করে যেতে হচ্ছে। এখানে এসে যখন নদীটা আমাদের গাড়ি পেরোতে যাচ্ছে তখন দেখছি যে এরকম আপনার মাঝখানে ব্রিজটা কাটা, মানে একদম অসুবিধা, পেরিয়ে মার্কেট আর বাকি সব কাজের জায়গা, তো এই জন্য করাটা খুবই অবশ্যই দরকার। রাজ্যে পরিবর্তনের পর বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সমস্ত টোল বন্ধ করে দেওয়া হয়েছে। বীরভূম থেকে পশ্চিম বর্ধমান যাওয়ার যে ফেরিঘাট, সেই ফেরিঘাট দিয়ে টোল আদায় করা হতো, সেই টোল আদায় সম্পূর্ণরূপে সরকারি নির্দেশিকা অনুযায়ী বন্ধ করে দেওয়া হয়েছে। আর তারপরই এই ঘটনা ঘটায়, স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে। যে সরকার ক্ষমতায় ছিল হয়তো ভোটের আগে তারা বলে যে হ্যাঁ আমরা এই ব্রিজ করে দেবো, এই করে দেবো, ওই করে দেবো, কিন্তু আদতেও দেখা যায় যে কিছু কিছু তাদেরই নেতৃত্বের মাধ্যমে টেন্ডার দিয়ে এগুলো ব্রিজটা মাটির রাস্তা তৈরি করে সেইগুলোকে একটা মুনাফা টাকা লুট করা হয়। জনসাধারণের যে কম পয়সার মাধ্যমে যাতায়াত করা হয় সেটা কিন্তু হয় না। বীরভূম থেকে ভিডিও জার্নালিস্ট লালটুর সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা। অবৈধ বালি পাচার এবং বালি বোঝাই গাড়ির দৌরাত্মে ঝাড়গ্রামের বাসিন্দারা অতিষ্ঠ। কংসাবতী থেকে বালি তুলে বালি পাচার করার সময় ট্রাক্টরের ধাক্কায় 25 বছরের এক যুবকের মৃত্যু। আর এর ঘটনার পরেই এলাকাবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তারা রীতিমতো দেহ রেখে তারা বিক্ষোভ দেখান। বিজেপি বিধায়ক ঘটনাস্থলে পৌঁছলে তিনি আশ্বাস দেন ঘটনার সঠিক তদন্ত হবে আর এরপরে দেহ সৎকার করা হয়। বালিগাড়ির ধাক্কাতে মৃত্যু হলো যুবকের। ঝাড়গ্রাম ব্লকের ইন্দ্রাবণী এলাকার ঘটনা, আর যার জেরেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এই মুহূর্তে আমি রয়েছি সেই শোকস্তব্ধ পরিবারটিতে। দেখা যাচ্ছে গতকাল থেকেই বাড়িতে ময়নাতদন্তের পর দেহ পড়ে রয়েছে। গতকাল বিকেল 4টা থেকে এই মুহূর্তে দেখা যাচ্ছে এই যে দেহ, নিথর দেহ, সেই নিথর দেহ বাড়ির মধ্যেই এই এখনো পর্যন্ত পড়ে রয়েছে। বেপরোয়া বালিগাড়ির ধাক্কাতেই রাস্তাতেই দুর্ঘটনার কবলে পড়ে এই যুবকের নাম অমিয় মাহাতো। তারপরে সেই রক্তাক্ত অবস্থায় সেই যুবককে নিয়ে যাওয়া হয় ঝাড়গ্রাম হাসপাতালে। সেখানেই নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় এই যুবকের। হ্যাঁ হয়েছে। সমাধান হলো ওই যে টাকাটা খাদান মালিকের সঙ্গে আমরা করেছিলাম যে 11,000 টাকা দিতে হবে, 11 লাখ ওটা দিতে হবে। তো বিধায়ক বললো আজকে হাফ দিবে আর পরশু দিন 3 দিন না পরশু দিন বাকিটা দিবে। হ্যাঁ, তারা তো আসেনি। ক্ষতিপূরণের দাবি তোলেন এলাকার বাসিন্দা থেকে শুরু করে পরিবারের মানুষজন। দফায় দফায় চলে আলোচনা, রাত 12টা-1টা পর্যন্ত চলে খাদান কর্তৃপক্ষের সাথে পরিবারের আলোচনা, কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি। এই দুঃখজনক ঘটনা। তো পরিবারটা খুবই নিরীহ পরিবার, ছেলের বিয়েও হয়নি, মারা গেছেন অমিয় মাহাতো। আমাদেরই একজন স্বয়ংসেবক। আলোচনা হলো, যিনি মালিক রয়েছেন তার সাথেও কথা হলো, সমস্ত রকম কথাবার্তা পজিটিভ হয়েছে, সকারাত্মক কথাবার্তা হয়েছে। তা দীর্ঘক্ষণ আলোচনার পর খাদান কর্তৃপক্ষ প্রশাসনের উপস্থিতিতে আশ্বাস দেন পরিবারটিকে আর্থিক সহযোগিতা করবেন এবং পরিবারেরও দায়ভার নেবেন, এমনটাই জানা গেছে। ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতি, রিপাবলিক বাংলা। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন আসল প্রোটিন।